দেখুন এখানে আমরা জাবেদার ক্লাস 1 নম্বর যে ক্লাসটা সেখানে আমরা 10 পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো আজকে আমরা কমপ্লিট করব জাবেদার ক্লাস 2 দ্বিতীয় নাম্বার ক্লাসটা আজকে। তো আমরা এখানে শুরু করব হচ্ছে 11 থেকে শুরু করব, 11 থেকে। আচ্ছা 11 কি বলছি একটু দেখি সবাই। পণ্য বিক্রয় করছি, পণ্য বিক্রয় থেকে 3000 টাকা, আবার কি বলছে স্বীকৃতি বিলে 4000 টাকা, আবার বলছে ধারে 1000 টাকা। আচ্ছা, তার মানে আপনি কি করছেন, পণ্য বিক্রি করছেন। তো পণ্য বিক্রি করে সবগুলো পণ্য বিক্রি করার পর সব টাকা আপনি কিনে নেন, নগদে নেন নাই, কিছু টাকা কি করছেন, সবগুলো টাকা কি কি করছেন আপনি প্রথমে 3000 টাকা ব্যাংকে চেকের মাধ্যমে নিছেন। যার কাছে পণ্যটা বিক্রি করছেন সে আপনাকে 3000 টাকার একটা চেক ধরাই দিছে। আবার বলছে যে 4000, আবার বলছে 4000 টাকা বলছে একটা স্বীকৃতি বিল, একটা প্রাপ্য বিলের মাধ্যমে দিবে আপনাকে। বিল কি সেটা নিয়ে আলোচনা করছি লাস্ট ক্লাসে। মানে আপনাকে টাকা দিতে সম্মতি হয়েছে, সেটা পরে দিবে, সেটা একটা বিলে সাইন করছে যে 4000 টাকা পরে দিবে। এবার বাকিতে বাকিতে 1000 টাকা বাকিতে ধারে, মানে এই 1000 টাকা ব্যাংকের মধ্যে দিয়ে দিবে। এটার জন্য কোনো কি হয় নাই, এটার জন্য কোনো চুক্তি হয় নাই বা কোনো বিলে সাইন কিছুই হয়নি। তো আপনি বিক্রি করছেন। তো আপনি বিক্রি করলে মূলত এটা কি হবে, এটা বিক্রি করলে মূলত আপনার জন্য কি হবে বলুন তো, আপনার জন্য আয় হবে। তো আপনার যদি যদি আয় হয়, তাহলে আয় হলে কই যাবে আমাদের, এই যে বিক্রয় হিসাব, আমি আয় লিখবো কি হবে। বিক্রয় হিসাব, এই যে বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব আমার হয়েছে কত, এখানে মোট বিক্রয় করছি কত, 8000 টাকা। আচ্ছা এবার চেকে পাইছি, চেকে পাইছি মানে ব্যাংকে পাইছি। তো ব্যাংকে পাইছি কত, ব্যাংক হিসাব হচ্ছে মানে যেগুলো প্রাপ্তি ঘটবে, ব্যাংক হিসাব 3000 টাকা, প্রাপ্য বিল কি হবে 4000 টাকা। এবার এরপরে থাকবে কি বলুন তো, এই যে ধারে, ধারে 1000 টাকা। এটার জন্য মিউট করো, মিউট করো মহুয়া, মিউট করো সুমায়া, মহুয়া তোমরা মিউট করে ফেলো, সাউন্ড আসতেছে অনেক। এখন ধারে 1000 টাকা, তো ধারের জন্য কি হবে, প্রাপ্য হিসাব হবে, এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, সেটা হচ্ছে 1000 টাকা। এখন ব্যাংকের মাধ্যমে আমরা পাইলাম কত, চেকের মাধ্যমে পাইছি 3000 বা ব্যাংকে পাইছি, তাহলে ব্যাংকের সম্পদ বাড়বে। ও আমাকে একটা চেক দিছে, তো এই চেকটা আমি কি করবো, ব্যাংকে নিয়ে যাব। ব্যাংকে নিলে কি হবে, ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে, অথবা আমাকে ক্যাশ টাকা দিবে। তো আমি কি করবো এই ক্ষেত্রে, এই জাবেদার ক্ষেত্রে কি হয়, জাবেদার ক্ষেত্রে মূলত ওই ক্যাশ টাকাটা না নিয়ে আমার অ্যাকাউন্টে কি করে দিচ্ছি, ট্রান্সফার করে দিচ্ছি। তো আমার ব্যাংকে বাড়ছে, তো আমার অ্যাকাউন্টে বাড়ছে, তো ব্যাংক হিসাব সম্পদ, এটা সম্পদ বাড়লে ডেবিট হবে। এবার প্রাপ্য বিলটাও সম্পদ, প্রাপ্য বিলটাও কি হবে, সম্পদ, আমি টাকা পাবো, অর্থ পাবো, তো এটা আমার জন্য সম্পদ। তো এটা হবে আমার জন্য কি বলেন তো, এটা আমার জন্য হবে ডেবিট। সম্পদ বাড়ছে এই জন্য হবে কি, ডেবিট। অপরদিকে প্রাপ্য, প্রাপ্য বিল যেমন, এবার প্রাপ্য দেনাদার, এবার প্রাপ্য বা দেনাদার হিসাব। ঠিক দেনাদার হিসাব, এটার জন্য প্রাপ্য বা দেনাদারের মধ্যে এটার জন্য কোনো, এখানে আমাদের কোনো ইয়া হয় নাই, মানে কেমন কথা হয়েছে যে ও বলছে যে আমি টাকা পরে দিব, জাস্ট কথার উপর ভিত্তি করে। তো সেটা হবে কি, প্রাপ্য বা দেনাদার হিসাব। সেটা কত টাকা, সেটা হচ্ছে 1000 টাকা। তো এই এই প্রথম তিনটাই হচ্ছে আমার সম্পদ, সম্পদ সবগুলোই বাড়ছে। ব্যাংক সম্পদ বাড়ছে, প্রাপ্য বিল বাড়ছে, প্রাপ্য বা দেনাদারটাও বাড়ছে। তো এই সম্পদ বাড়ছে, সম্পদ বাড়ার কারণে কি হবে, সম্পদ বাড়লে ডেবিট হয়। এই কারণে মূলত প্রথম তিনটা হয়েছে ডেবিট, প্রথম তিনটা কি হয়েছে বলেন তো, ডেবিট হয়েছে। আর বিক্রয় করছেন, যে বিক্রয় করলে আপনার কি হবে বলেন তো, আয় হবে, আয়। বিক্রয় করলে আয় হইলে, সে বিক্রয় আয় লিখছে, আয় বাড়ছে, ক্রেডিট। তো আয় বাড়লে কোন সাইড যাবে, ক্রেডিট সাইড চলে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা এখন আমরা এরপর চলে যাব কত নম্বরে, 12 নম্বরে। আচ্ছা 12 নম্বরে বলছি 10% বার্তায় লুনার কাছে পণ্য বিক্রয় 20,000 টাকার। আচ্ছা লুনা নামে একজন ব্যক্তি, তার কাছে আমরা কি করছি, 10% বার্তায় 20,000 টাকার পণ্য কি করছি, বিক্রয় করছি। আচ্ছা এইখানে এই যে পণ্যটা বিক্রয় করলাম, এটা কি বার্তার মাধ্যমে বিক্রয় করলাম, এটা কারবারি বার্তা না নগদ বার্তা, কি বার্তার মাধ্যমে বিক্রয় করলাম, এটা হচ্ছে কারবারি বার্তার মাধ্যমে কি কারবারি করলাম, বার্তা। কারবারি বার্তার মাধ্যমে বিক্রয় করলাম। হ্যাঁ সাউন্ড আসতেছে কার, কারবারি। আবির না, আবির নাকি মহুয়া, কার যেন সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখো, যখন কোশ্চেন করবা তখন কইরো, হ্যাঁ একটু মিউট করো ভাইয়া। এখন 10% বার্তায় 20,000 টাকার পণ্য বিক্রয়। আচ্ছা 20,000 টাকা যদি পণ্য আপনি বিক্রয় করেন, সেক্ষেত্রে 10% আপনার কাছে কি কি করতে হবে, আপনাকে 10% ছাড় দিতে হবে। অর্থাৎ আপনি 20,000 টাকার পণ্য বিক্রি করবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে 10% টাকা কম রাখতে হবে। অর্থাৎ আপনি এই ক্ষেত্রে কি করতেছেন, বার্তা ছাড় দিচ্ছেন, আপনি বার্তা দিচ্ছেন, আপনি ডিসকাউন্ট দিচ্ছেন 10%। তো সেই ক্ষেত্রে পণ্যটার মূল্য আসলে 20,000 টাকা, পণ্যটার মূল্য 20,000। সেই ক্ষেত্রে 10% যদি আপনি ছাড়ে যদি বিক্রি করেন, 10% যদি কমে বিক্রি করেন, সেক্ষেত্রে বিক্রি করবেন কয় টাকা আসলে বলেন তো, 2,000 টাকা কমে। তাহলে বিক্রি করবেন
18,000 টাকায় বিক্রি করবেন। তাহলে নরমালি এখন এই 18,000 টাকা হচ্ছে কারবারি বাট্টা, অর্থাৎ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আপনি ছাড় দিচ্ছেন। কোন পণ্য বিক্রয় বা ক্রয়ের ক্ষেত্রে যে ধরনের ছাড় দেওয়া হয় বা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কারবারি বাট্টা। তো কারবারি বাট্টা হিসাবে কখনোই আসে না, এটা মাইনাস করে সবসময় আসে। হিসাবে কখনোই কি করতে হবে না, এটা উল্লেখ করতে হবে না, কোন এটার জন্য কোনো এক্সট্রা জাবেদা দিতে হবে না। তো মেইন জাবেদা কি দিবেন এখানে? পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় 20,000 টাকা। তো এখানে 10% মাইনাস করলে হবে 10% হবে 2,000, 2,000 মাইনাস করলে হবে 18,000 টাকা। তাহলে আপনি কি করতেছেন, এটা লুনা নাম দেয়া আছে, লুনা কি আছে, নাম দেয়া, নাম দেয়া আছে মানে বাকিতে, নগদের কোনো কথা নাই, তার মানে বাকিতে হইছে এটা। এখন আমি লিখবো কি এখানে, প্রাপ্য হিসাব, প্রাপ্য লুনা হিসাব কি লিখবো আমি, ডেবিট লিখবো 18,000 টাকা। অপোজিট আমার কি হয়েছে, বিক্রয় হয়েছে, বিক্রয় আয় বাড়ছে। তো আয় বাড়লে কি হবে, আমার ক্রেডিট সাইড চলে যাবে। তার মানে আমি বিক্রয় করলাম, বিক্রয় করলে মূলত আমাদের কি হয়, আয় হয়। তো বিক্রয় নিচে একটা পক্ষ নিচে বসবে, আর অপর সাইডে হয় নগদ বসবে, নাহলে কি বিক্রয় করলে প্রাপ্য বা দেনাদার হিসাব বসবে। বুঝতে পারছেন? ঠিক ক্রয়ের ক্ষেত্রেও যদি ক্রয় করতাম সেক্ষেত্রে কি হইতো, যদি বাকিতে ক্রয় করতাম তাহলে তো পাওনাদার, সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হতো, পাওনাদার কি হইতো, ক্রেডিট হইতো। এখানেও ঠিক কি হয়েছে, বাকিতে করছে, বাকিতে বিক্রয় করছেন আপনি, সে বাকির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রাপ্য হিসাব আনতে হবে। আচ্ছা, তো এটা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, এটা ইজি ইজি জাবেদাগুলো আমরা ফার্স্টে করতেছি। আচ্ছা, এরপর আছে আমাদের কত নাম্বার, এরপর আমরা যাই নিচের দিকে যাই। নিচের দিকে এখানে আমাদের আছে 12 নাম্বার করে ফেলছি, আমরা এখন করব 13। বলছে সাগরের কাছে 60,000 টাকার পণ্য 5% কারবারি বাট্টায় বিক্রি করে 60% নগদে অবশিষ্ট চেকে পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। মানে একটা জাবেদা একটু পেঁচা পেঁচা অনেক বড় করে দিচ্ছে আর কি। দেখেন, সাগরের কাছে আপনি কি করছেন, 60,000 টাকার পণ্য কি করছেন, বিক্রি করছেন 10% কারবারি বাট্টায়, অর্থাৎ নাম দেয়া আছে এখানে, এখানে নাম দেয়া আছে, আবার বলে দিছে নগদে, আবার বলে দিছে চেকে। তার মানে কি হইলো, এটা কোনো বাকিতে না, এটা বাকিতে না, এটা হচ্ছে নগদে হয়েছে আর চেকে হয়েছে, ব্যাংকে হয়েছে, ব্যাংকের মাধ্যমে লেনদেনটা হয়েছে, এটা নগদে হয়েছে। আচ্ছা, এখন 10% কারবারি বাট্টা চাইছে আবার, তার মানে 60,000 টাকার যে পণ্য আপনি বিক্রি করলেন, এখানে 10% কি যাবে, বাদ যাবে, 10% বাদ যাবে। তো সরি, ভাইয়া 5% কি যাবে, 5% কারবারি 5%। বাট্টা, হ্যাঁ, 10% কই? 5% কারবারি বাট্টা, রাইট। হ্যাঁ, তো 5% কারবারি বাট্টা মাইনাস যাবে। তো 5% কারবারি বাট্টা আসবে কত এখানে, 5% কারবারি বাট্টা আসবে কত বলেন তো, বলেন তো। 3,000 60,000 টাকা, 60,000 থেকে 5% হবে কত, 5% হবে 3,000 3,000 টাকা। আচ্ছা, তার মানে আপনি বিক্রি করলেন কত টাকার বলেন তো, 57,000 টাকা বিক্রি করলেন, 57,000 টাকা। এখন যা বিক্রি করছেন তার জন্য আপনি পাবেন ওনার কাছে, সাগরের কাছে পাবেন 57,000 টাকা। এখন এই যে আমি লিখলাম বিক্রয়, বিক্রয় একটা আয়, তো আয় বাড়ছে এই জন্য আমি ক্রেডিট সাইড লিখে ফেললাম। এখন অপোজিট যে সাইডটা আপনি বিক্রি করে পাচ্ছেন কি, আপনি কি পাচ্ছেন, নগদ টাকা পাচ্ছেন। নগদ টাকা বলছে 60% বলছে, এখানে 60% নগদ, 60%। তাহলে আপনি মূলত ওনার কাছে টাকা পান কত, মোট বিক্রয় করছেন কত, মোট বিক্রয় করছেন হচ্ছে 57,000 টাকা। তো 57,000 টাকা বিক্রয় করলে আপনি কি করছেন, 57,000 টাকা বিক্রয় করছেন। এখন 60% নাকি নগদে নিয়ে নিছেন, তো 57,000 টাকার 60% নগদে হয় কত, নগদে হবে হচ্ছে 34,200। কত হবে বলুন তো, 34,200 হবে। 200 আচ্ছা, আর যে বাকি টাকাটা রয়ে গেল সেটা আপনি কিসের মাধ্যমে নিলেন, চেকের মাধ্যমে নিলেন, এই ব্যাংকে যে চেকের চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে নিলেন। তো এটার জন্য হবে কি বলুন তো, ব্যাংক হিসাব, এটার জন্য কি হবে, ব্যাংক হিসাব। এখন দেখেন, আপনার কি করে নগদ টাকা বাড়ছে, তো নগদ বাড়লে সম্পদ, সম্পদ বাড়ছে এই জন্য কি হবে, ডেবিট। অপরদিকে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে টাকা পাইছেন, চেকে টাকা পাইছেন, সেক্ষেত্রে আপনার কি হবে বলুন তো, আপনার ব্যাংকের টাকা বেড়ে গেছে, আপনার ব্যাংক হিসাব হবে কি, ডেবিট। মানে সম্পদ বাড়ছে, ব্যাংক একটা সম্পদ, চলতি সম্পদ, তো চলতি সম্পদের টাকা কি হয়েছে, বেড়ে গেছে। তাইলে সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়, সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, আয় দায় আর মালিকানা সত্ত্ব বাড়লে ওগুলো ক্রেডিট হয়। যেমন বিক্রয় একটা আয়, বিক্রয় একটা আয়, আয় বাড়ছে থেকে কি হয়েছে, ক্রেডিট সাইড চলে গেছে। আর নগদ আর ব্যাংক একটা সম্পদ, এই কারণে কি হয়েছে, ডেবিট সাইড। ঠিক আছে, আর কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এখন আমরা আসবো এখন 14 নম্বরে। আচ্ছা, 14 নম্বরে বলছে কি আমাদের,
14 নম্বরে বলছে 5% কারবারি বাট্টা সহ পণ্য বিক্রি 50,000 টাকা। আচ্ছা, অর্থাৎ আপনি 5% কারবারি বাট্টা কি করছেন, 50,000 টাকার পণ্য বিক্রি করছেন। আপনার পণ্যের মোট মূল্য হচ্ছে 50,000 টাকা। আপনার অফিসিয়ালি আপনার পণ্যের দাম হচ্ছে মোট কত, 50,000 টাকা। সেই পণ্যটা আপনি একজনের কাছে বিক্রি করলেন 5% কারবারি বাট্টায়, ঠিক আছে, মানে 5% ছাড়ে ডিসকাউন্টে বিক্রি করছেন। আর 5%-এর টাকা আসবে কত বলেন তো, 5% টাকা হচ্ছে কত আসবে, 2,500। 2500 টাকা আসবে, 2,500 টাকা আসবে, রাইট। এখন এই 2500 টাকা নিট বিক্রয় করছেন আপনি। তো এখানে কি হবে, বিক্রয় হিসাব। তো প্রথমে আপনি নগদ টাকা পাচ্ছেন, এখানে কিছু লেখা নাই দেখেন, কারোই বাটায় বাটা সব পণ্য বিক্রয়, কোনো প্রতিষ্ঠানের নামও লেখা নাই, কোনো ব্যক্তির নামও লেখা নাই, নগদেও লেখা নাই, বাকিতেও লেখা নাই, কিছুই লেখা নাই। তার মানে নগদে হয়েছে। কিছু লেখা লেখা না থাকলে কি হবে, সেটা হচ্ছে নগদে। তার মানে নগদের হিসাব হবে কি ডেবিট, আর বিক্রয় হবে কি বলেন তো, বিক্রয় হবে ক্রেডিট। ঠিক আছে, নগদ সম্পদ বৃদ্ধি হয়েছে আপনার, নগদ টাকা ক্যাশে বিক্রি করে নগদ টাকা পাইছেন আপনি ক্যাশে, তো ক্যাশের সম্পদ আপনার বৃদ্ধি পেলো, নগদ হিসাব ডেবিট হবে। আর বিক্রয় একটা আয়, আয় বাড়ছে, এখানে কি হয়েছে, ক্রেডিট হয়েছে। বুঝতে পারছেন? তো 5% যে বাট্টার যে টাকাটা 2,500 টাকা, এটা কিন্তু আসবে না এখানে, এটার কোনো কাজ এখানে নাই। কারণ কি, এটা হচ্ছে, এটা কি বলেন তো, এটা হচ্ছে এখানে, কারবারি বাট্টা। এটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা আমরা কি করব না, কারবারি বাট্টার যে টাকার পরিমাণটা, ওইটার জন্য কোনো জাবেদা এন্ট্রি আমাদের কিছু করতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন আলোচনা আলোচনা করলাম মোটামুটি বিক্রয় সংক্রান্ত আলোচনা করলাম। বিক্রয় বিক্রয় আনুষঙ্গিক যে আলোচনাগুলো ছিল, 14টা জাবেদা ছিল, সেই 14টা জাবেদা আমরা আলোচনা করছি। এখন আমরা যাব ক্রয় সংক্রান্ত জাবেদায়। আমরা ক্রয় সংক্রান্ত জাবেদায় চলে যাবো এখন। ঠিক আছে। আচ্ছা, ক্রয় সংক্রান্ত কোথায় আছে দেখি। ক্রয় সংক্রান্ত এখানেই আছে। বিক্রয় সংক্রান্ত, এটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত। আমাদের এখানে আছে হচ্ছে এই যে ক্রয় সংক্রান্ত। ক্রয় সংক্রান্ত কয়টা দেওয়া আছে এখানে, ক্রয় সংক্রান্ত 15টার মতো দেওয়া আছে। আচ্ছা, এগুলো আলোচনা করি। আসি আমরা এখানে। সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ, আমাদের সাথে এখন আছে কে কে, আহনাফ আছে, তানবীর আহমেদ তপু, সায়েদ হাসান, মিথিলা অন্তু, সুমাইয়া, আব্দুল্লাহ পাটোয়ারি, অমরমিত চাকমা, ইসরাত জাহান লামিয়া, মহুয়া। মোট আছে 10 জন। 10 জন ক্লাস করতেছেন আপনারা এখন। আচ্ছা, এখন আমরা ক্রয় সংক্রান্ত লেনদেন গুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, নগদে পণ্য ক্রয়। আচ্ছা, ক্রয় একটা ব্যয়, ক্রয় একটা কি বলুন তো, ব্যয়। ব্যয় বাড়লে ডেবিট হয়, ব্যয় বাড়লে কি ভাইয়া হয়। প্রশ্ন ছিল একটা। হ্যাঁ বলো ভাইয়া, কোশ্চেন বলো জলদি। ভাইয়া হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যালো। ভাই কারবারি বাট্টা হারমোনিয়াম হারমোনিয়াম। তোমার হারমোনিয়াম বাজতেছে ভাই, তোমার কথা শোনা যায় না। ওর কথা শোনা যাচ্ছে না, ওর কথা কেউ বুঝছো? নেটে প্রবলেম না ভাই। আচ্ছা, ওর কোশ্চেনটা মেবি যাবে দেওয়া হবে না, তাহলে ওই টাকা মানে হিসাবের সময় রাইট। আচ্ছা, কোথায় যাবে? আপনার কথা আমি বুঝতে পারছি, শোনেন। আপনার কথা আমি বুঝতে পারছি, শুনেন। এখানে বলছে কি, যদি কারবারি ভাট্টা থাকে, কারবারি ভাট্টার টাকা আসলে আপনি যেমন 14 নম্বরটা দেখেন, এখানে 5% কারবারি ভাট্টায়, হ্যাঁ কারবারি ভাট্টা সহ, কারবারি ভাট্টা মানে ছাড়ে, আপনি 5% ছাড়ে বিক্রি করছেন। আপনার প্রতিষ্ঠানের আপনার পণ্যের মূল্য মোট 50,000 টাকা লেখা আছে, মোট নিট মূল্য 50,000 টাকা লেখা আছে, ঠিক আছে। কিন্তু আপনি এটা 5% কমে বিক্রি করছেন, অর্থাৎ 2500 টাকা কমে বিক্রি করছেন। তাহলে বিক্রি করছেন কত বলুন তো, 47,500 টাকা বিক্রি করছেন। এখন আপনি বিক্রি যত করবেন আসলে সেই টাকাটাই কিন্তু আপনি খাতে লিখবেন। আসলে ওই পণ্যটার মূল্য যতই হোক, আপনি কি করছেন, আপনি আনুষ্ঠানিক ধরে রাখছেন, মনে মনে ধরে রাখছেন আমি 50,000 টাকা বিক্রি করবো, আর সেই হিসাবে আপনি গায়ে রেট দিয়ে রাখছেন 50,000 টাকা। কিন্তু আপনি বিক্রি করলেন আসলে কত, বিক্রি করলেন আসলে 47,500 টাকা বিক্রি করলেন। সেক্ষেত্রে আপনি লিখবেন, আপনি আপনার যে হিসাবে সেখানে লিখবেন কত, আপনার হিসাবে আপনি লিখবেন 47,500 টাকাই। তার মানে 5% যে ছাড় দিলেন, এই ছাড় এটা কোথাও আসবে না, এটা কারবারি বাট্টা, এটা কোথাও আসবে না। তাহলে এখন বলতে পারেন কোনটা আসে, তাহলে আসবে হচ্ছে নগদ বাট্টা, যেটা ওইটা আসে। নগদ বাট্টা। নগদ বাট্টাটা কিভাবে আসে, এখন মনে করেন নগদ বাট্টার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি একজনের বাকি বেশি কাছে, করে। মনে করেন আপনি হচ্ছে একজনের কাছে পান হচ্ছে 10,000 টাকা। এটা কিন্তু আপনি আগে লিখে রাখছেন, আপনি অন্য জায়গায় লিখে রাখছিলেন যে আমি অমুকের কাছে 10,000 টাকা পাই। তার মানে আপনি এটা এন্ট্রি আগেই করে রাখছেন। এখন সেই এন্ট্রিটা আপনি হিসাবে লিখে রাখছেন, 10,000 টাকা অমুকের কাছে পান। এখন সেই তার কাছে গিয়ে আপনি বলতেছেন ভাই আমার টাকাটা 10,000 দিয়ে দেন। এখন সে দিতে চাইতেছে না। এখন সেক্ষেত্রে তারে বললেন আচ্ছা আপনি 10% কমে আমাকে দিয়ে দেন, তাও দিয়ে দেন।
তো সে রাজি হয়েছে, সে 9,000 টাকা আপনাকে দিতে রাজি হয়েছে, তো 1,000 টাকা সে দিল না। তো এই যে 1,000 টাকা আপনাকে দিল না, সেটা তাহলে তার জন্য কি হবে? তার জন্য তো আপনি 1,000 টাকা আপনি ছাড় দিলেন তারে। তো এটা কি করলেন? নগদ টাকার উপর ছাড় দিলেন। তো এই যে নগদ টাকার উপর ছাড়টা দিলেন, এটাকে বলা হইতেছে কি বলেন তো? এটাকে বলা হচ্ছে প্রদত্ত ভাট্টা। এটা আপনার জন্য ব্যয় হবে। এটার জন্য কি করতে হবে? আপনাকে ব্যয় হিসাবে চলে যাবে তখন এটা প্রদত্ত বার্তায়, তখন এটা কি ডেবিট সাইড এসে পড়বে, বুঝছেন? তখন প্রদত্ত বার্তাও লিখতে হবে, আবার কি লিখতে হবে, তখন এটা জাবেদাটা কি হবে? তখন জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 9,000 টাকা, আর হচ্ছে প্রদত্ত বার্তা 1,000 টাকা ডেবিট। এবার হচ্ছে ক্রেডিট সাইড লিখবেন পাওনাদার হিসাব, না কি লিখবেন, দেনাদার হিসাব। দেনাদার হিসাব কি লিখবেন? ক্রেডিট সাইড লিখবেন 10,000 টাকা। তাহলে দেখেন এদিকে প্রথম দিকে ডেবিটে ছিল কি কি? প্রথমে ডেবিটে ছিল আপনার হচ্ছে, ডেবিটে ছিল কি 9,000 টাকা, ডেবিটে ছিল 9,000 টাকা নগদ, আর হচ্ছে 1,000 টাকা ছিল বার্তা। তাহলে মোট হচ্ছে 10,000 টাকা। আর ওইদিকে তাদের কাছ থেকে পাইতেছেন আপনি 10,000 টাকা, দুই সাইড মিলে যায়। কিন্তু কারবারি বার্তাটা শুধু আপনি হিসাব দেখাইতে হবে, জাবেদা দেখাইতে হবে। নগদ, সরি ভুল বলছি আমি, আপনার হচ্ছে কারবারি বার্তার কোনো জাবেদা আপনার কি করতে হবে না। যে টাকাটা ছাড় দিবেন ওটার কোনো জাবেদা দেখাইতে হবে না, ওটা কোনো এন্ট্রি করতে হবে না। কিন্তু নগদ বার্তার জন্য, নগদ বার্তার জন্য আপনার কি করতে হবে? ওইটা আপনার জাবেদা দাখিলা দিতে হবে। ওইটার জন্য আপনার হিসাবভুক্ত করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি অনেক আগেই হিসাবে লিখে রাখছিলেন যে অমুকের কাছে আপনি 10,000 টাকা পান। তো এটা অলরেডি তো হিসাবে যেহেতু আছে, সেই হিসাবে এখন যদি আপনি কম পাইতেছেন, এখন আপনার প্রতিষ্ঠানের যে মেইন মালিক সে এসে আপনাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, তুমি না 10,000 টাকা পাও, তাহলে 10,000 টাকা পাইলে তুমি 9,000 টাকা লিখে রাখছো কেন? তাহলে 1,000 টাকা কই গেল? এখন সে 1,000 টাকা তুমি কি করবা? 1,000 টাকা তখন তুমি তাকে জবাব দিবা যে আমি 1,000 টাকা আসলে তাকে ছাড় দিচ্ছি, সে দেয় না, কি করবো? তো এইভাবে তোমার প্রমাণটা তখন তাকে দেখাইতে হবে। এই প্রমাণের জন্যই তোমাকে কি করতে হবে? ওই প্রদত্ত বার্তার হিসাবটা ডেবিট সাইড এনে তোমাকে ডেবিট সাইড করতে হবে। ডেবিট সাইড করে তোমাকে কি করতে হবে? হিসাবভুক্ত করতে হবে। বুঝতে পারছো? কিন্তু কারবারি বার্তায়, কারবারি বার্তায় আপনি কি করতেছেন না, এখানে কোনো এখানে কোনো কি করতেছেন না, কারবারি বার্তা কোনো এন্ট্রি করতেছেন না। কেন করতেছেন না? আপনাকে মালিক এসে জিজ্ঞেস করবে, এখন আপনি এখন বিক্রি করছেন, এখন আপনি বিক্রি করে পরে আপনাকে মালিক এসে জিজ্ঞেস করলো, আপনার প্রতিষ্ঠান মালিক, যে ভাই তুমি কত টাকা বিক্রি করছো? তুমি তখন বলবা যে স্যার 5% ছাড়ে আমি 50,000 টাকার পণ্য বিক্রি করে দিছি। তাহলে তার সে মালিক তাহলে জানবে কত, 50,000 টাকা জানবে নাকি 47,000 টাকা জানবে? উনি কিন্তু এখন জানলো যে 5% তুমি ছাড়ে বিক্রি করছো, তার মানে কি উনি কিন্তু জানবে যে 47,500 টাকায় তুমি বিক্রি করছো। তার মানে এটা তুমি এখন এটা হিসাবভুক্ত হয়ে গেল, ঠিক আছে? তো 5% ওটা তুমি ছাড় দিছো, ওটা তোমাকে মালিক অধিকার দিছে। তো মালিক তোমাকে কি বলে দিছে যে তোমার ছাড় দেওয়া লাগলে তুমি দিও, সমস্যা নাই। তোমার যদি কেউ পরিচিত থাকে বা কিছু থাকে তুমি ছাড় দিলে দিও, ডিসকাউন্ট দিলে দিও, সমস্যা নাই। কিন্তু ডিসকাউন্টের পর যেই টাকাটা তুমি বিক্রি করবা সেই টাকাটা যেন কি থাকে, অন্তর্ভুক্ত থাকে, সেই টাকাটা যেন লেখা থাকে। এবার কি মহুয়া, তোমার কোশ্চেনের উত্তর কি তুমি পাইছো ভাইয়া? মহুয়া, ভাইয়া, হ্যাঁ বলো। এই মহুয়া নগদ কই? ও কি বার্তার লিভ দিছে নাকি? ও কই? ভাইয়া আমি নগদ বার্তার হ্যাঁ বলো। নগদ, তো আছে ভাইয়া, একটু বলুন তো। বুঝি নাই। নগদ বার্তার ক্ষেত্রে যে জাবেদাটা বলছেন ওটা আবার বলবেন? আচ্ছা মনে করো দেনাদারের কাছে পাই আমি 10,000 টাকা, যদি এরকম থাকে। আচ্ছা এরকম হুম। এটা একটু যাবে দেখো, দেখাই দাঁড়াও, এখানে আছে। এখানে আছে কোথাও? না এখানে কারবারি নগদ বার্তার কোনো জাবেদা নাই, সামনে অন্য অন্য জায়গায় আছে। আচ্ছা এরকম মনে করো রহিমের কাছ থেকে 10% কারবারি বার্তায়, 10% কারবারি বার্তায় 10,000 টাকা ইয়া হলো, 10,000 টাকা পাইছে তুমি। তাহলে এই ক্ষেত্রে কি করবা? রহিমের কাছে কারবারি 10,000 বার্তা টাকার, লেখা লাগবে না? বুঝি না। কারবারি বার্তা তো লেখা লাগবে না, যেটা আর কি নগদ হয়েছে ওটা লিখবো। জাস্ট নগদটা লিখবে, সেক্ষেত্রে এটা জাবেদাটা কি হবে? এটা জাবেদা হবে, এটা জাবেদা হবে নগদ। এই শব্দ করতেছে কি? শব্দ কে করতেছে রে ভাই? তাহলে ওইটার ক্ষেত্রে জাবেদা হবে কি বলেন তো? নগদান হিসাব ডেবিট, তারপর প্রদত্ত কারবারি প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা ডেবিট। এবার হবে দেনাদার হিসাব ক্রেডিট, বুঝছেন? টাকা হবে ভাইয়া, প্রদত্ত 9,000, বার্তা কেন 1,000, লেখা হয় ওটাকে? 10,000। বুঝি নাই। ওটাকে প্রদত্ত বার্তা কেন লিখবো? তুমি বার্তা দিতেছো যে, তুমি যে ছাড় দিতেছো, ও আচ্ছা। তুমি তুমি হ্যাঁ তো রহিমের কাছে পাও তাই না? তুমি রহিমের কাছে 10,000 হ্যাঁ। টাকা পাও, তুমি রহিমের কাছে 10,000 টাকা পাও, কিন্তু সেই টাকা তুমি পাইতেছো 9,000 টাকা, তার মানে 1,000 টাকা তুমি ছাড় দিলা, তার মানে তোমার ব্যয় হলো, তোমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হয়ে গেল এটা। এই জন্য নগদ হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা হিসাব ক্রেডিট, এবং আহ ইয়া দেনাদার হিসাব ক্রেডিট, বুঝছো? দেনাদারটা তোমার হুম। কমে যেতেছে, সম্পদটা কমে যাচ্ছে এবার। এই কারণে দেনাদার সম্পদ, সম্পদ হ্রাস পেলে কি হবে? ক্রেডিট সাইড চলে যায়, বুঝছো? আচ্ছা আমরা আসি, আর কোনো কোশ্চেন নাই? না, এখন আমি আমরা, তো বলতেছিলাম যে নগদ বার্তার ক্ষেত্রে জাবেদাটা।
ওটা তো নগদ বাট্টারই তো চাবে হইলো ওইটা। কোনটা? নগদ বাট্টারই তো যে চাবে প্রদত্ত বার্তা যেটা? হ্যাঁ ওইটা তো নগদ বাট্টার চাবে দেবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এবার। আচ্ছা আছে আমাদের সামনে এখানে আছে, আমরা ওইখানে গিয়ে ভালো বুঝবো, বুঝছো? এখন তো অতটা ক্লিয়ারলি বুঝতে পারতেছ না। এখন আমরা আলোচনা করবো হচ্ছে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা এখানে দেখো নগদে পণ্য ক্রয় একটা ব্যয় বলে ডেবিট হয়, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। তুমি বিনিময়ে নগদ টাকা পাচ্ছ, তো তোমার সম্পদ কি বলতেছো? সম্পদ, সরি, তুমি ক্রয় করতেছো, নগদে পণ্য ক্রয় করতেছো, নগদ পণ্য ক্রয় করলে তুমি পণ্যটা পাচ্ছ, বিনিময়ে সেটা তোমার একটা ব্যয় হিসাব। তো ব্যয় হলে কি বলতো? ব্যয় হিসাব, ব্যয় বাড়লে কি হবে? ডেবিট হবে। আর তোমার ডেবিট। নগদে নগদে পণ্য যে ক্রয় করতেছো, নগদ টাকা তোমার চলে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, চলতি সম্পদ কমে যাচ্ছে, তো সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে এই যে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, ঠিক আছে? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা এবার বলছে 2 নম্বর কি বলছে বলতো? 2 নম্বর বলছে সৈকতের কাছ থেকে নগদে পণ্য ক্রয়। আচ্ছা সৈকতের কাছ থেকে নগদে, নামও দেয়া আছে আবার নগদে দেয়া আছে, তার মানে নগদে। আচ্ছা তাহলে কি করবো বলতো? সৈকতের কাছ থেকে নগদে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যদি নগদ না দেয়া থাকতো, যদি বলতো নগদ দেয়া নাই, তাহলে মানে বাকি হইতো। যদি বলতো নগদ দেয়া নাই, তাহলে কি করতেন? নগদ দেয়া না থাকলে কি করতেন? সেক্ষেত্রে লিখতেন আপনি দেনাদার সৈকত হিসাব ডেবিট, সরি, সেক্ষেত্রে লিখতেন ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার সৈকত হিসাব ক্রেডিট, সেটা লিখতেন। ঠিক আছে? নাম দেয়া থাকলে আচ্ছা শুধু ভাইয়া, নগদ। সৈকত আর নগদ না থাকলে কি করতাম? যদি নগদ না দেওয়া নাই কিন্তু সৈকত নাম দেয়া আছে, এরকম হইলে তাহলে বাকিতে, না তাহলে না, বাকি সৈকতও নাই। সৈকত নাই, তারপর কি নগদ নেই, তার মানে নগদও নাই। নগদে। নগদ না থাকলে, ও, সৈকত না থাকলে, তার মানে নগদই হয়েছে। বুঝছো? যদি এরকম থাকে বুঝছি। যে পণ্য ক্রয় 5,000 টাকা, জাস্ট এই কথা থাকবে, তাই তো? পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে তার যাবে দেখতে হবে, তার মানে কিচ্ছু লেখা নাই, নগদ বাকি কিচ্ছু লেখা নাই, তার মানে নগদে। তার মানে কি বুঝে নিতে হবে? নগদ হয়েছে, তাহলে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। বুঝছো? আর নাম দিয়ে দেওয়া থাকলে বাকিতে, আর নগদ দেওয়া থাকলে তো নগদ কথা আসবেই। তাই বুঝতে পারছো? 2 নাম্বার চলে গেলাম, এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বার কি বলছে সবাই একটু খেয়াল করেন। কাকনের কাছ থেকে 7,000 টাকার পণ্য ক্রয়। আচ্ছা তাহলে কাকন, এই যে দেখো এখানে কোনো নগদ টগদ কিছু নাই, নাম দেওয়া আছে, একজনের ব্যক্তির নাম দেওয়া আছে, অথবা প্রতিষ্ঠানের নাম বলা যায় বাকি। এটাকে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব কাকন ক্রেডিট, ঠিক আছে? তোমরা একটু আনমিউট করো, যারা আচ্ছা শব্দ ভাইয়া, আছে, আমি সাউন্ড এখানে আসতেছে। প্রদো প্রদেয় হিসাব না হিসাব, দিয়ে যদি প্রদেয় হিসাব দিবা, এখন আধুনিক নামটা ইউজ করতেছে সবাই, প্রদেয় হিসাবটাই দিবা, ঠিক আছে? সবাই সাউন্ড করতেছে, আপনি একটু মিউট করেন না রে ভাই, এগুলো তো ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, একটু মিউট করেন। এবার দেখেন, কাকুনের কাছ থেকে 7,000 টাকার পণ্য ক্রয়। আচ্ছা ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা ক্রয় মানে ক্রয়ের ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। ব্যয় বাড়লে কি হবে? 7,000 টাকা কি হয়েছে? ডেবিট হয়েছে। এবার এবার কি করছেন বলতো? কাকুর নাম দেয়া আছে বাকিতে, বাকিতে লিখলে এখানে কি লিখতে পারেন? হয় পাওনাদার লিখবেন, নাকি প্রদেয় হিসাব লিখবেন। ঠিক আছে? প্রদেয় লেখাটাই বেটার হবে, কারণ সবাই আধুনিক বইগুলোতে এখন আধুনিক হিসাব করতেছে আর কি, আধুনিক নিয়মে করতেছে, তার কারণে প্রদেয় নামটা বেশি ইউজ হইতেছে এখন। বুঝছেন? ওটা তো সনাতন পদ্ধতি, প্রদেয় হিসাবটা সনাতন নিয়মে লিখতে আর কি। বুঝছেন? এখন আমরা আসি, এখন আমরা আলোচনা করব কত নাম্বার নিয়ে বলেন তো? 4 নাম্বার। 3 নাম্বার কোশ্চেন থাকলে বলতে পারেন, যার কোশ্চেন থাকবে সে ঠাস করে কোশ্চেন করে ফেলবে। এবার 4 নাম্বারে আসি আমরা। তমালের কাছ থেকে ধারে, তমালের কাছ থেকে ধারে 7,000 টাকার পণ্য ক্রয়। এই যে ধারে তো লেখা আছে, ধারেও লেখা আছে, আবার তমালের নামও লেখা আছে, তার মানে বাকিতেই হয়েছে লেনদেনটা। তাহলে আমরা কি লিখবো এক্ষেত্রে? তাহলে আমরা এক্ষেত্রে লিখবো ক্রয়, ক্রয় ব্যয় বাড়ছে, তো কি হবে? ক্রয় হিসাব ডেবিট। কি হবে বলেন তো? ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। প্রদো হিসাব ক্রেডিট। হ্যাঁ তাহলে হবে ক্রয় হিসাব ডেবিট। আর কি হবে বলেন তো? বাকিতে, যেহেতু ধারে, ধারে মানে বাকিতে, বাকিতে পণ্য ক্রয় করছেন, বুঝছেন? বাকিতে পণ্য ক্রয় করছেন, তাহলে কি হবে? প্রদেয় হিসাব ক্রেডিট, এটাও বুঝছেন? বা দেনাদার তামাল হিসাব ক্রেডিট। এই দেনাদার লিখবা কেন তুমি এখানে? ভাওনাদার ও পাওনাদার, সরি, পাওনাদার। পাওনাদার। ক্রয় করলে পাওনাদার, ধারে থাক আর বাকিতে থাক, যে করতে লেখা থাক, ক্রয় আছে কিনা এটা দেখো। বিক্রয় করলে আর কি দেনাদার। হ্যাঁ হ্যাঁ, বিক্রয় করলে দেনাদার, গুড। এবার 5 নাম্বার আসি। 5 নাম্বার বলছে তমালের কাছ থেকে নগদে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। তমালের কাছ থেকে নগদে পণ্য ক্রয় করা হয়েছে 5,000 টাকা। আচ্ছা তমালের কাছ থেকে নগদ টাকা দিয়ে পণ্য দিছি, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট হবে 5,000 টাকা, আর নগদ হিসাব ক্রেডিট। এবার কি হবে? এটা ব্যাখ্যাটা কি হবে? ক্রয় একটা ব্যয়, ব্যয় ডেবিট হইছে, এজন্য ক্রয় হিসাব ব্যয়, ক্রয় একটা ব্যয় এজন্য ডেবিট হইছে। আর এখানে নগদ, আপনার সম্পদ কমে যাচ্ছে, আপনার কি হচ্ছে? নগদ সম্পদ কমে, চলতি সম্পদ কমে যাচ্ছে, সম্পদ কমলে ক্রেডিট হয়, এজন্য নগদান হিসাবটা হবে কি? ক্রেডিট। অর্থাৎ আপনি ক্রয় করছেন, ক্রয়ের বিনিময়ে কি দিচ্ছেন তাকে? ক্রয় বিনিময়ে তাকে কি দিচ্ছেন? তাকে নগদ টাকা দিচ্ছেন, অথবা ব্যাংক থেকে চেক দিয়ে, মানে ব্যাংক থেকে টাকা দিয়ে দিতে পারেন, অথবা বাকি হইতে পারে জিনিসটা। হয় নগদের লেনদেন, মূলত হয় নগদে হবে, নাহলে বাকিতে হবে। তো বাকিতে হইলে পাওনাদার হইতো, এটা তো নগদে হইছে, তাহলে নগদ টাকা দিয়ে দিচ্ছেন, নগদ ক্রেডিট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হয় নগদে হবে, আচ্ছা নাহলে ভাইয়া, কি হবে? বাকিতে হবে। এই ক্ষেত্রে হইছে নগদে। একটা ঠিক প্রশ্ন আছে, ছিল 6 নাম্বার কমপ্লিট। এরপর আসে 7 নাম্বার। কার কোনো কোশ্চেন? একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো কোশ্চেন, তাতে যদি বলো।
প্রদয় বিলের মাধ্যমে 5,000 টাকার পণ্য ক্রয় করছি, তাহলে এটা কি হবে প্রদয় বিলের মাধ্যমে? রাইট, গুড কোশ্চেন। এখানে স্বীকৃত বিলের মাধ্যমে এই যে এখানেই আছে 7 নম্বরটা দেখো, এখানে 7 নম্বরটা কি বলছে? 7 নম্বরটা বলছে যে স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য ক্রয় এত টাকা। স্বীকৃতি বিল বলতে এখানে কি বিল? প্রদয় বিল বুঝাইছে, বুঝছো? তুমি যখন স্বীকৃতি বিলের কথা আসবে, যদি বলে পণ্য ক্রয়, তখন এটা হবে প্রদয় বিল, বুঝতে পারছো? আচ্ছা, পণ্য নতুন নাম। ক্রয়, পণ্য ক্রয় করলে যদি স্বীকৃতি বিলের কথা বলে, যদি যদি পণ্য ক্রয় বিলের কথা বলছে শুধু, তাহলে বুঝে নিবে সেটা প্রদয় বিল। এন্ড প্রদয় বিল মানে কি? তুমি কি করবে, একজনের কাছ থেকে একটা পণ্য ক্রয় করবা, তুমি টাকা এখনই, এই যে পণ্য ক্রয় করছো 10,000 টাকা, মনে করো তুমি টাকাটা কি করতেছো না, তাকে তুমি এখনই দিতেছো না। টাকাটা কখন দিবা বলো তো? টাকাটা দিবা তাকে আরো পরে। এখন সেই লোক তো বিশ্বাস করতেছে না, তুমি যদি পরে নাও দাও, সেক্ষেত্রে কি হবে? সেই জন্য কি করবা, দুইজন সম্মিলিত ভাবে একটা চুক্তি করবা, একটা বিল, একটা পেপারে। তো এটাই হচ্ছে মূলত বিল বলা যায়, বুঝছো? তো এই যে এই ভাই বিলটা, সেটা কি চালান? ভাই সেটা কি চালান হতে পারে এটা না? আসলে বিভিন্ন লিগ্যাল পেপার বা বিভিন্ন ইয়ার মধ্যে করে আর কি, ভাই চালান টালান। চালান চালান কি চালান কি? ভাই পদবিটা কি চালান বলতে পারি না আমরা? না, এটাকে চালান চালান কি? বলা যাবে না, চালান জিনিস আলাদা। ওটা হচ্ছে আপনি বাকির ক্ষেত্রে লেনদেনের যেখানে লেখা হয় চালান, চালান তো এখানে অন্তর্ভুক্ত থাকবেই। চালানের সাথে এখানে আপনার একটা বিলের একটা স্বীকৃতি বিলের একটা পেপার থাকবে আলাদা, বুঝতে পারছেন ব্যাপারটা? ওটা তো জি ভাই। প্রমাণপত্র হিসাব, আপনার পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ স্বরূপ ওইটা চালান থাকবে। চালান থাকবে ক্রয় বিক্রয়ের প্রমাণ স্বরূপ, বুঝছেন? যে আপনি কতটুকু পণ্য কত টাকায় কিনছেন, ওটার মালের বিবরণ অনুযায়ী ওখানে থাকবে। আর এটার জন্য আলাদা ভাবে আপনার কাছে যে টাকাটা এখন পাইতেছে মিস্টার, মনে করেন মিস্টার কে, তমাল, মনে করেন মিস্টার তমাল আপনার কাছে 10,000 টাকা পায়, আপনি দিতে পারতেছেন না। এখন আপনি তাকে বলছেন আপনাকে আমি টাকাটা দিব, পরে দিব। তার বিনিময়ে আপনি কি করতেছেন, একটা চেক, তার বিনিময়ে একটা বিল স্বাক্ষর করলেন আপনারা। একটা বিলে, একটা স্বীকৃতি বিলে কি করলেন, স্বাক্ষর করলেন, মানে স্বীকৃতি জানাইছো তুমি। তুমি তাকে স্বীকৃতি জানাইছো, একটা বিল দিবা তুমি পরবর্তীতে, তাকে একটা স্বীকৃতি জানাইছো তুমি। তো এটা কি বিল? তুমি তুমি যদি দেও তাকে, তোমার কাছে যদি সে পায়, তাহলে সেটা হবে প্রদয় বিল। এবার উল্টা, তার কাছে এটা প্রাপ্য বিল, তার কাছে এটা কি বিল? প্রাপ্য বিল। কথা কি ক্লিয়ার? আহনাফ, হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ, কোশ্চেন করবে এরকম, গুড। আচ্ছা, তার মানে বিলের মাধ্যমে বা প্রদয় বিলের মাধ্যমে একই কথা, একই কথাই বোঝাবে। ক্রয় করলে প্রদয় বিল, আর বিক্রয় করলে কি হবে? বিক্রয় করলে কি হবে বলো? প্রাপ্য বিল। এবার 8 নম্বরে প্রাপ্য। আসি, 8 আচ্ছা নম্বরে ভাইয়া, আসি। আরেকটা প্রশ্ন। হ্যাঁ, যেখানে যে ক্রয় হিসাবটা লিখছে এখানে তো আমি যে ওই দিন যে প্রশ্নটা করছিলাম ওখানে তো ওই রাশটা দেখাইছিল। ওই রাজ দেখাইছে, ওটা হচ্ছে মালিকানা সত্ত্ব রাজ দেখাইতে বলছে, বুঝছো? ওখানে বলছে হিসাব মানে সমীকরণের, ওখানে বলছে কি জানো, মানে হিসাব, নগরায়ণ কোন সেটা বুঝেছি। শুনো আমি বলি, শোনো। ওখানে বলছে হিসাব সমীকরণের রাশবিধি দেখাও। এখন হিসাব সমীকরণ বলতে কি বোঝায়? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এখন বুঝছো? ও হুম। এর ভিতরে আবার কি কি আছে, ও এর ভিতরে আবার কি কি আছে জানো? ও এর ভিতরে আছে হচ্ছে তোমার আয়, আবার আছে ব্যয়। তার মানে ব্যয় বৃদ্ধি বৃদ্ধি পাইলে ব্যয় যোগ, তোমার কি করবে, ব্যয়গুলা কি করবে, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করবে, আর আয়গুলা মালিকানা সত্ত্বের সাথে যোগ করবে। ওই কারণে ওটা ওইভাবে করছে, হ্যাঁ, বুঝছো? ওইটা মূলত এ বুঝছি। ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই, এর হ্রাস বৃদ্ধি দেখাইতে বলছে, এই কারণে ওইটা তোমার হচ্ছে ওইভাবে হয়েছে। আচ্ছা যাক, সেটা হচ্ছে অন্য মানে ক্রয় টপিকস। করছি মানে আমার টাকা কমছে না, সেজন্য আর কি রাইট, টাকা ওই কমছে, যে। কারণ টাকাটা, এই যে আপনি যে ক্রয় করলেন আপনার সত্ত্ব কমে গেছে, টাকা কমে নাই, আপনার সত্ত্ব কমে গেছে না। আপনি যদি বাকিতে কেনেন আর নগদে কেনেন, যেভাবেই কেনেন, নগদে কিনলে আপনার নগদ টাকা কমে গেছে, কিন্তু অবশ্যই আপনার সত্ত্ব কমে গেছে। আপনার যে প্রতিষ্ঠানের যে সত্ত্বটা সেটা কমে যাবে, বাকির ক্ষেত্রেও কমে যাবে, নগদের ক্ষেত্রেও কমে যাবে, বুঝছেন? আচ্ছা, ঠিক বুঝছি। আপনি যদি বিক্রি করেন নগদে বা বাকিতে, সেক্ষেত্রে আপনার সত্ত্বটা বাড়বে, আপনার প্রতিষ্ঠানের ও ইটা বাড়বে, মালিকানা সত্ত্বটা বাড়বে, বুঝতে পারছেন? এবার আসি আমরা 8 নাম্বার, মাল ক্রয় 50,000 টাকা, এর 50% নগদে প্রদান করা হয়েছে। আচ্ছা, 50% নগদে প্রদান করছে, বাকিটার কথা লেখা নাই, বাকিটার কথা চেক মেক বা কিছুই লেখা নাই, তার মানে বাকিটা বাকিটা বাকি রয়ে গেছে, বাকি রয়ে গেলে তো প্রদেয় হিসাব বা পাওনা হিসাব থাকবে। আচ্ছা, মাল ক্রয় 50,000 টাকা, যদি মাল ক্রয় 50,000 টাকা হয়, তাহলে এটার জাবেদা কি হবে বলুন তো? এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে কি নগদ হিসাব ক্রেডিট। মোট ক্রয় করছেন কত, এটা দেখতে হবে আগে। ব্যয় ব্যয় বাড়ছে, তাহলে কি হবে, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা। আর অপরদিকে আপনার কি হচ্ছে বলুন তো? আপনার অপরদিকে নগদ টাকা চলে যাচ্ছে, কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে অর্ধেক, 50% চলে যাচ্ছে, আপনি পুরোটা এখন দিচ্ছেন না। 50% যেটা দিচ্ছি ওইটাই লিখি আমরা, ওইটাই লিখলাম, তাহলে নগদ হিসাব ক্রেডিট। কিন্তু দুই সাইড দেখেন, এই যে 50,000 আর 25,000 দুই সাইড মিলে নাই, তাহলে আরো 25,000 টাকা বাকি আছে। সে বাকির জন্য সেটা কি করবেন আপনি? সেটা কি আপনি কি অন্তর্ভুক্ত করবেন না এখানে? এখানে হিসাবগুলো করবেন, সেক্ষেত্রে কি করতে হবে, সেটা লিখতে হবে পাওনাদার, যে এখন আপনার কাছে পাওনা রয়েছে। অথবা সেটা কি লিখবেন, প্রদয় হিসাব লিখবেন 25,000 টাকা। তাহলে দেখেন, এই যে প্রদয় ভাই হিসাব এখানে তো 25,000 বাকি তো টাকা, হয়নি, তাহলে প্রথমে কেন বুঝো বলো, যে বাকি লেখা নাই, তবে প্রদয় হিসাব কেন লিখলাম, তাই তো কেন লিখলাম? এখানে মাল ক্রয় ও আচ্ছা, 50,000 টাকা, কিন্তু 50% টাকা হইছে দিচ্ছ, নগদ আর আমার কথা শোনো, 50%। তোর কথা বুঝছি আমি। মাল ক্রয় করছে 50,000 টাকা। আচ্ছা, এখানে যদি 50,000 টাকা ক্রয় করে, ভালো কথা, 50,000 টাকা ক্রয় করছেন, কিন্তু নগদ দিচ্ছেন, নগদে দিচ্ছেন 50,000 টাকা।
নগদের কথাটা লেখাই আছে 50% দিছেন আপনি, নগদের 50% দিছেন, তাহলে বাকি আছে আর কয় পার্সেন্ট? বাকি আছে আরো তো 50%। তো সেটা কি? সেটা আপনার পাওনা রইলো। বাকিতে তো পাওনা রইলো মানে কি? প্রতি হিসাব বা পাওনাদার হিসাব। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা আসি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাইয়া। এবার আমরা আসি 9 নাম্বার। একটু সাউন্ড তোমরা কম রাখো, একটু মিউট করো, যাদের সাউন্ড হচ্ছে একটু মিউট করে রাখো ভাইয়া। যার কোশ্চেন করার সে একটু কোশ্চেন করো, কিন্তু এমনি তোমরা মিউট করে রাখো, যার কোশ্চেন করা দরকার সে কোশ্চেন করে ফেলো। এবার আসি আমরা, ভাই এই ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? এই ক্লাসটার আর 5 মিনিট বাকি আছে। এই ক্লাসটা শেষ হয়ে গেলে দেন আরেকটা ক্লাস শুরু হবে, 5 মিনিট পরে আরেকটা ক্লাস শুরু হবে, ঠিক আছে? প্রতিদিন ক্লাস হচ্ছে ও আমাদের আচ্ছা। 2টা করে ক্লাস হয়, ঠিক আছে? 2টা করে ক্লাস হবে। আচ্ছা তুমি কে বলতেছো, নাম কি ভাইয়া তোমার? ভাইয়া লামিয়া বলছিলাম। লামিয়া। আচ্ছা ভাই ঠিক আছে, দেখো ক্লাস করো। এখানে 10 নম্বরে চলে যাই আমরা। 10 নম্বর এন্ট্রিতে কি বলছে দেখেন, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা। এই আপনি কি করছেন, প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ ক্রয় করছেন নাকি বলেন তো? আনা বলো কি করছো এটা? আসবাবপত্র জানি আমরা, মূলত স্থায়ী সম্পদ ক্রয় করলে স্থায়ী সম্পদ নাম আসে, স্থায়ী সম্পদের নামে চাবেদা করতে হয়। কিন্তু আপনি এই কিন্তু ভাই স্থায়ী একটু সম্পদ, শুধু কোয়ালিটি কেন? কিন্তু এটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে, এটা আপনি প্রতিষ্ঠানে রাখবেন না। তার মানে এটাকে পণ্য হিসেবে ধরতে হবে। এটা আপনাকে কি হিসেবে ধরতে হবে? পণ্য হিসেবে ধরতে হবে। তো পণ্য আপনি কি করবেন? তাহলে তার মানে কি করবেন, এখানে আপনি একটা পণ্য ক্রয় করে কি করলেন, একটা স্থায়ী সম্পদ ক্রয় করছেন, এটা আসলে বিক্রয়ের উদ্দেশ্যে। তার মানে এটা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে চলে যাবে, এটা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে চলে যাবে। আর যদি বলতো এটা আপনি ব্যবহারের জন্য ক্রয় করছেন, তখন সেটা হতো তখন সেটা হইতো মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন হলে তার জাবেদা হইতো কি জানেন? তাহলে হচ্ছে আসবাবপত্র ক্রয়, তার জাবেদা হইতো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কিন্তু এখানে বলছে বিক্রয়ের উদ্দেশ্যে, আপনি বিক্রি করে দিবেন, এটা আপনি রাখবেন না প্রতিষ্ঠানে। তার মানে এটা এখন হয়ে গেল মুনাফা জাতীয় লেনদেন। তো মুনাফা জাতীয় লেনদেন করলে আপনাকে আসবাবপত্রের নাম লেখা যাবে না, এখন আপনাকে লিখতে হবে ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব ডেবিট, 5,000 টাকা। আর কি করলেন, এটা আপনাকে নগদ পরিশোধ করে দিলেন, তো নগদ হিসাব ক্রেডিট। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? না কোশ্চেন থাকলে বলো, ক্লিয়ার করার চেষ্টা করি। কারো কোনো নাই কোশ্চেন নাই নাই? ভাইয়া আরেকটা বার বুঝাইতেন। আরেকটা বার বুঝাবো। আচ্ছা এখানে বলছে 10 নাম্বার বিক্রয়ের উদ্দেশ্যে। আচ্ছা প্রতিষ্ঠানে মূলত লেনদেন দুই রকমের, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা মুনাফা জাতীয় যে লেনদেন গুলা, সেগুলোর উদ্দেশ্য, ভাইয়া তারা এটাকে সলভ, ভাইয়া বলতেছে কেন, আমি আগে সলভ করে নিই এটা। ওর কোশ্চেন করছে। তো আসবাবপত্র যে ক্রয় করছেন, এটা আপনার প্রতিষ্ঠানে স্থায়ীভাবে থাকবে না। প্রতিষ্ঠানে যদি স্থায়ীভাবে থাকে, স্থায়ীভাবে রাখার জন্য কোনো কিছু যদি ক্রয় করেন, তখন সেটা কি জাতীয় লেনদেন? সেটা তখন মূলধন জাতীয় লেনদেন। আর মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে আপনি যদি আসবাবপত্র বা স্থায়ী সম্পদ যদি ক্রয় করেন, তখন ওই আসবাবপত্র বা স্থায়ী সম্পদের নামটা আসবে। ক্রয় করলে ওই স্থায়ী সম্পদের নামটা আনতে হবে, তখন ক্রয় আনা যাবে না। তখন লিখতে হবে প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয়, তখন তার জাবেদা হবে কি? তখন তার জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এবার যদি আপনি কি করেন, এবার যদি আপনি এবার যদি আপনি বিক্রয়ের উদ্দেশ্যে, আপনি আপনি স্থায়ীভাবে রাখবেন না, আপনি যে স্থায়ী সম্পদটা কিনছেন ঠিক আছে, কিন্তু এটা আপনার প্রতিষ্ঠানে কি ব্যবহার করবেন না, এটা বিক্রি করে দিবেন, পরবর্তীতে আবার বিক্রি করে দিচ্ছেন এটা। তার মানে এটা কি স্থায়ী, এটা যে স্টেবিলিটি, এটা বেশি দিন না। এটা যে আপনার কাছে থাকবে 1 বছরের কম, মানে 1 2 মাস 3 দিন 4 দিন 5 দিন থাকবে, 1 বছর বেশি বেশি থাকবে না। বা এটা আপনি প্রতিষ্ঠানে ব্যবহারও করবেন না। সেই ক্ষেত্রে এটা কোন ধরনের লেনদেনের মধ্যে চলে যাবে? এটা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে চলে যাবে। আর মুনাফা জাতীয় লেনদেন কোনগুলা? যেগুলো মূলত ক্রয় বিক্রয়ের সাথে ক্রয় বিক্রয় করা হবে রেগুলার, যেগুলো প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করা হবে, মুনাফা অর্জনই আসল উদ্দেশ্য হবে, সেগুলো হচ্ছে কি বলেন তো, মুনাফা জাতীয় লেনদেন। তো এটা কি করতেছেন, বিক্রয়ের উদ্দেশ্যে আপনি আসবাবপত্র ক্রয় করলেন 5,000 টাকায়, তার মানে এটা আপনি বিক্রি করে দিবেন। তার মানে এটা কি করতে হবে আপনাকে, আসবাবপত্র ক্রয় করছেন, তাহলে আসবাবপত্র ক্রয় করলে কি হবে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে এটা মুনাফা জাতীয় লেনদেন, তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এবার যদি বলতো আসবাবপত্র ব্যবহারের উদ্দেশ্যে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, তার জাবেদা কি হবে? তখন তার জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর এই ক্ষেত্রে আসতেছে কি, যেহেতু বিক্রয় করবে সেহেতু এটার জন্য জাবেদা আসবে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। মহু এবার বলো কি বলবা, তাড়াতাড়ি। হ্যালো মহু, কে ঘুমাই আসো? ঘুমাই হ্যাঁ ওর নেটে প্রবলেম আজকে, ওর নেটে সমস্যা হচ্ছে। আচ্ছা আমরা যাই 11 নাম্বার, যাই 11 নাম্বার। 11 নাম্বার কি বলছে বলুন তো সবাই, 11 নাম্বার কি বলছে বলেন, কেউ একটু কোশ্চেন বলেন। রাতুলের কাছ থেকে 2,000 টাকা মূল্যের পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো। এই যে আপনি কি করছেন বার্তা, এটা বলেন কি ধরনের বার্তা, এটা বলেন
এটা কি ধরনের এটা বাট্টা? এটা কি ধরনের বাট্টা 10 জলদি বলো। টাকার মূল্যের পণ্য বাট্টায় ক্রয় করা হলো, এটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা কিভাবে? রাতুলের কাছ থেকে পণ্য সরি, ক্রয় কারবারি বাট্টা, কারবারি ক্রয় বাট্টা। করতে গিয়ে ক্রয় করছে ক্রয় হচ্ছে, করতে গিয়ে বাট্টা, যেটা তো ক্রয় হ্যাঁ করতে হ্যাঁ, গিয়ে এটা বাট্টা, কারবারি এটা তো বাট্টা। কারবারি বাট্টা। যদি হ্যাঁ, কারবারি টাকা বাট্টা। যদি নগদ বাট্টা কখন হয়? যখন নগদ টাকার উপর ছাড় দেওয়া হয় বা পাওয়া হয়। বুঝছি বুঝছি। আচ্ছা, কারবারি বাট্টা। হ্যাঁ এটা কারবারি বাট্টা। কারবারি রাতুলের বাট্টা। রাতুলের কাছ থেকে 2000 টাকার মূল্যের পণ্য 10% বাট্টায় ক্রয় করা হয়েছে। আপনি একজনের কাছে কি করছেন? আপনি একজনের কাছে ক্রয় করছেন 2000 টাকার পণ্য ক্রয় করছেন 10% বাড়তে, মানে 10% ছাড়ে। তার কাছে গিয়ে বলছেন ভাই আপনার এই পণ্যটা আমি নিব, এটার দাম লেখা আছে 2000 টাকা, কিন্তু আমি 10% কম দিব। তার মানে এটা আপনি কি ছাড় পাইছেন? আপনি ছাড় পাইছেন এই ক্ষেত্রে। তো আপনি মূলত পণ্যটা কিনলেন কত দিয়ে বলেন তো? আপনি আপনার হিসাবে লিখবেন কত? আপনি আপনার হিসাবে যত টাকা দিয়ে ক্রয় করছেন তত টাকাই তো লিখবেন। তা লিখবেন ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখন এখানে রাতুলের কাছ থেকে এত টাকার পণ্য ক্রয়, কিন্তু নগদ বাকি কিছু লেখা নাই, কিন্তু বাকিতে প্রতিষ্ঠানের নাম হইছে দেয়া। এটা। তার মানে প্রতিষ্ঠানের নাম দেয়া, তার মানে বাকিতে, তাহলে হবে প্রদয় হিসাব। প্রদয় হিসাব পাশে লেখা রাখবেন রাতুল। টাকা হচ্ছে এই যে 10% বাদ যাবে, 10% বাদ গেলে 2000 টাকা, 2000 টাকা থেকে টাকা হচ্ছে 200 কম যাবে। তাহলে 200 কম হলে তাহলে কত হবে? 1800। তার মানে আপনি 1800 টাকা দিয়ে পণ্যটা ক্রয় করলেন এবং সেটা বাকিতে। তাহলে তার জন্য যাবেদভুক্ত কি হবে? ক্রয় হিসাব ডেবিট, প্রদয় হিসাব ক্রেডিট। আপনার 1 মিনিটের কম আছে, নতুন করে জয়েন করাবেন, এই ক্লাসটা শেষ।